আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিভাগীয় পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য অনেক সময় এই মন্তব্য আকারে আসে এবং মন্তব্য করতে, বিশেষ করে প্রশ্ন আকারে এসে এগুলোর মন্তব্য করতে বলে বিধিসহ। যেমন 1 নং প্রশ্নটি লক্ষ্য করি, গুরুতর অসদাচরণের দায়ে জনাব কায়সারকে এই সাময়িকভাবে বরখাস্ত করা হইল। বরখাস্তকারী কর্তৃপক্ষ কর্তৃক তার খোরাকি ভাতা বন্ধ করার জন্য প্রস্তাব করা হইল। এটি সঠিক ছিল কিনা, তাই না? তো এইখানে এইভাবে উপস্থাপন করতে পারি মন্তব্য বলে যে গুরুতর অসদাচরণের দায়ে জনাব কায়সার বিধি অনুসারে খোরাকি ভাতা প্রাপ্য হবেন। যদি সাময়িকভাবে বরখাস্ত হয় তিনি খোরাকি ভাতা প্রাপ্য হবেন। অতএব বরখাস্তকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তটি সঠিক নয়, প্রস্তাবটি সঠিক নয়, তাই না? এটাই যে ফিনান্সিয়াল রুলসের 53 বিধি এবং বিএসআর পার্ট 1-এর 71 বিধিতে এই সম্পর্কে বলা আছে। তাহলে ব্যাখ্যা মন্তব্য করে ওই বিধি উল্লেখ করতে হবে। এবার আসি আর একটা প্রশ্ন, গুরুতর অসদাচরণের জন্য তাৎক্ষণিকভাবে বরখাস্ত হওয়ার সম্ভাবনা আছে এমন কর্মচারীকে ছুটি মঞ্জুর করা হলো, যায় কিনা? এইখানে মন্তব্য এইভাবে লিখতে পারি, গুরুতর অসদাচরণের জন্য তাৎক্ষণিকভাবে চাকরি হতে বরখাস্ত হওয়ার সম্ভাবনা থাকলে সেই ক্ষেত্রে কোনো সরকারি কর্মচারীকে ছুটি মঞ্জুর করা যায় না। এই সিদ্ধান্তটি সঠিক নয়। ছুটি মঞ্জুর করেছেন, সিদ্ধান্তটি সঠিক নয়, তাই না? সূত্র এই যে এসআর অর্থাৎ এসআর 234-এ বলা আছে, 234 বিধিতে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলেছে জনাব বোরহানুদ্দিন একজন সরকারি কর্মচারী, গুটি বসন্তের আক্রান্ত হয়। তিনি 3 সপ্তাহের জন্য সংগঠিত ছুটি মঞ্জুর জন্য আবেদন করেছেন, কর্তৃপক্ষ তার ছুটি মঞ্জুর করেছেন। অথবা এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, সংক্রামক ব্যাধিতে আক্রান্ত একজন কর্মচারীকে 3 সপ্তাহের জন্য সংঘনিরোধ ছুটি মঞ্জুর করেছে। এইখানে পরিবারের সদস্যদের সংক্রামক রোগ দেখা দিলে সংশ্লিষ্ট কর্মচারীকে অফিসে না আসার জন্য নির্দেশ দেওয়া হয় এবং সংঘনিরোধ ছুটি মঞ্জুর করা হয়। তো এই ক্ষেত্রে বোরহানুদ্দিন তার সংঘনিরোধ ছুটি মঞ্জুর করা যাবে না, তাকে ডাক্তারি ছুটি মঞ্জুর করা যাবে। এই ক্ষেত্রে ডাক্তারি ছুটি, অতএব সংঘনিরোধ ছুটি মঞ্জুর করা সঠিক হবে না, একে ডাক্তারি ছুটি মঞ্জুর করা যাবে, কারণ সংঘনিরোধ ছুটি এমনি নির্দেশ দিবে, আবেদন করার প্রয়োজন হয় না, তাই না? এবং এই যে রুল বিধি 196 বিএসআর 1-এর 196 বিধিতে এই বিষয়টি বলা আছে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, মিসেস বদরুন নাহার একজন মহিলা সরকারি কর্মচারী, তিনি 3য়বার এই মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদন করেছেন, তাই না? চাকরিতে নিয়োগের পূর্বে তার প্রথম সন্তান জন্মগ্রহণ করেন। তো এখানে ছুটি পাবেন কিনা? ঠিক আছে, এইখানে মন্তব্য এইভাবে লিখতে পারি, বাংলাদেশ বিএসআর পার্ট 1-এর এই 197-এর 13 অনুসারে মিসেস বদরুন নাহার যিনি চাকরিতে প্রবেশের পর এই 2 বারের বেশি মাতৃত্বকালীন ছুটি পাবেন না। উক্ত মহিলার ক্ষেত্রে যেহেতু 2য়বার তিনি প্রতিষ্ঠিত ছুটির বিধান রয়েছে, চাকরি জীবনে যেহেতু তার 2য়বারের ছুটি, কারণ পূর্বে একটা সন্তান তার ছিল, সেজন্য তিনি ছুটি মঞ্জুর, তার ক্ষেত্রে ছুটি মঞ্জুর করা যেতে পারে, কারণ এই ক্ষেত্রে তিনি ছুটি পাবেন, কারণ পূর্বে একটি সন্তান ছিল, এখন এখানে 2য়বার আবেদন করেছে, সেজন্য এখানে আসার পরে তার 2টা সন্তান, এটা দিয়ে 2টা সন্তান হবে, সেজন্য এখন পাবেন ছুটি। পরের প্রশ্ন, সাময়িক বরখাস্তকৃত জনাব তানভীর মমতাজকে তাহার অভিযোগ হতে বেকসুর খালাস দেওয়া হয় এবং চাকরিতে পুনর্বহাল করা হয়। পুনর্বহালের পর তিনি সাময়িকভাবে বরখাস্তকালীন সময়ের বকেয়া উৎসব ভাতা দাবি করেন, পাবেন কিনা, তাই না? উৎসব ভাতা তো পাবেন। এখানে এইভাবে লিখতে পারি মন্তব্য, সাময়িকভাবে বরখাস্তকালীন সময়ে কর্তব্যরত অবস্থায় বিশেষ করে জনাব তানভীর মমতাজকে বিধি মোতাবেক বকেয়া ভাতা ও অন্যান্য ভাতা দেওয়া হলে তিনি উক্ত ভাতা, বকেয়া ভাতা আবেদন প্রদান, বকেয়া উৎসব ভাতা আবেদন করতে পারবেন এবং বকেয়া ভাতা পাবেন, উৎসব ভাতা তিনি পাবেন। এই যে অর্থ মন্ত্রণালয়ের স্মারকের এখানে একটা স্মারক আছে, স্মারকের বিধি বলে তিনি উৎসব ভাতার জন্য আবেদন করলে তিনি উৎসব ভাতা পাবেন। পরবর্তী প্রশ্ন, স্বাস্থ্যগত কারণে ডাক্তারি সনদের ভিত্তিতে একজন সরকারি কর্মচারীকে বড় গড় বেতনে সর্বোচ্চ 4 মাস ছুটি ভোগ করতে পারেন বলা আছে। তো এইখানে এই মন্তব্যে এইভাবে লিখতে পারি, সংঘনিরোধ ছুটির ক্ষেত্রে চিকিৎসকের সনদপত্রের ভিত্তিতে এই ছুটি অফিস প্রধান 21 দিন মঞ্জুর করতে পারে, আর বিশেষ অবস্থায় 30 দিন পর্যন্ত মঞ্জুর করা যায়। এই কারণে এই ছুটির প্রয়োজন হলে অতিরিক্ত সাধারণ ছুটি নিয়ে যেতে হবে। যদি সে সংঘনিরোধ ছুটির সাথে নিতে চায় তো সংঘনিরোধ ছুটির সাথে তাকে সাধারণ ছুটি নিতে হবে, যে বিএসআর 196-তে বলা আছে। আবার অক্ষমতাজনিত ছুটির ক্ষেত্রে বলা আছে মেডিকেল বোর্ডের প্রত্যয়নপত্রের ভিত্তিতে এই ছুটি এই 24 মাসের বেশি হবে না।
তাই না? এই যে 192 ও 193 বিধিতে বলা আছে। আবার ফাইন্যান্সিয়াল রুলসের এই 83তে বলা আছে। আবার বিশেষ অসুস্থতাজনিত ছুটির ক্ষেত্রে বলা আছে সিম্যান বা তার দায়িত্ব পালন করার অসুস্থ হয়ে পড়লে মেডিকেল অফিসারের প্রত্যয়নের ভিত্তিতে তিনি গড় বেতনে 3 মাসের ছুটি, বিশেষ অসুস্থতাজনিত ছুটি পাবেন, তাই না? তো এইখানে এই বিষয়গুলির পরিপ্রেক্ষিতে বলা যায় তাকে অক্ষমতা জটিল ছুটির ভিত্তিতে এখানে 4 মাসের ছুটি মঞ্জুর করা যেতে পারে। পরবর্তী প্রশ্ন, একজন মহিলা কর্মকর্তাকে মাতৃত্বকালীন ছুটির সাথে গড় বেতনের ছুটি মঞ্জুর করা হলো, সঠিক কিনা, তাই না? এভাবে লিখতে পারি উত্তর মন্তব্য আকারে। ডাক্তারি সার্টিফিকেটের ভিত্তিতে গড় বেতনের অর্জিত ছুটি সহ যে কোনো প্রকার ছুটি মঞ্জুর করলে এই মাতৃত্বকালীন ছুটির ধারাবাহিক ক্রমে একজন মহিলা কর্মকর্তাকে মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর করা যাবে, অর্থাৎ অর্জিত ছুটি সহ তাকে মাতৃত্ব ছুটি দেওয়া যাবে, তাই বলছে। এই যে ফিনান্সিয়াল রুলসের বিশেষ করে 100 SR 268 এবং BSR পার্ট 1-এর 197(2)তে বলা আছে। এই যে 197(2)তে মাতৃত্বকালীন ছুটি আছে না, এখানে বলা আছে BSR পার্ট 1-এর। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, প্রতিবন্ধী সন্তান আজীবন পারিবারিক পেনশন প্রাপ্য হবেন। হ্যাঁ, প্রাপ্য হবেন, কিন্তু কোন বিধিতে প্রাপ্য হবেন সেটা লিখতে হবে। সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ 2020 এর অনুচ্ছেদ 3.03, এই যে 3.03 পেনশন সহজীকরণ আদেশ 2020-এর এই অনুসারে বলা হয়েছে, কি বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারীর প্রতিবন্ধী সন্তান যদি দৈহিক ও মানসিক অসামর্থ্যের কারণে স্থায়ীভাবে, আংশিক এবং সম্পূর্ণরূপে কর্মহীন হয়ে উপার্জন অক্ষম হন, তবে তিনি নিম্নবর্ণিত শর্তে এই আজীবন পারিবারিক পেনশন পাবেন। শর্তাবলী হচ্ছে, সরকারি কর্মচারীর প্রতিবন্ধী সন্তানের প্রতিবন্ধী হিসেবে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সনদ পরিচয়পত্র থাকতে হবে, এবং আরও বলা হয়েছে কোনো সরকারি কর্মচারী প্রতিবন্ধী সন্তান থাকলে তিনি চাকরিরত অবস্থায় কিংবা পেনশনরত অবস্থায় প্রতিবন্ধী সন্তানের বিষয়ে প্রয়োজনীয় দলিল দস্তাবেজ সহ নিবন্ধনকারী কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানাতে হবে। এবং কর্মচারী প্রতিবন্ধী সন্তান দৈহিক ও মানসিক অসামর্থ্যের কারণে স্থায়ীভাবে আংশিক উপার্জন অক্ষম হলে উপ অনুচ্ছেদের অনুযায়ী তিনি মেডিকেল বোর্ড কর্তৃক সনদপত্র দাখিল করতে হবে। তাহলে সেক্ষেত্রে তিনি এই প্রতিবন্ধী সন্তান পারিবারিক সন্তান হিসেবে আরও বলেছে, প্রতিবন্ধী সন্তান যদি প্রতিবন্ধী কোঠায় কোনো সরকারি সুযোগ সুবিধা নিয়ে থাকে বা চাকরি করেন, তাহলে কিন্তু তিনি প্রতিবন্ধী ভাতা আকারে পেনশন পাবেন না। অন্যথায় বিশেষ করে প্রতিবন্ধী সন্তান আজীবন পেনশন পাবেন। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলেছে তালাকপ্রাপ্ত কন্যার সন্তান মৃত কর্মচারীর পেনশন এর অংশ পাবেন কিনা সে কথা বলছে। মন্তব্য এভাবে লিখতে পারি, সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, এই যে পেনশন সহজীকরণ আদেশ 2020-এর 3.05 এই অনুচ্ছেদ 3.05 এই সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে, পেনশনারদের অবসর গ্রহণের তারিখ হতে 15 বছর মেয়াদ পূর্তির সময়কাল অবশিষ্ট থাকলে এই আদেশের কার্যকর হওয়ার তারিখ হতে, অর্থাৎ বিশেষ করে পেনশনের অবসরকালীন আদেশ কার্যকর হওয়ার তারিখ হতে অবশিষ্ট কালের জন্য এই অবিবাহিতা, বিধবা, তালাকপ্রাপ্ত কন্যার বয়স নির্বিশেষে এই 15 বছরের সময়ের মধ্যে অবশিষ্টকালের যে সময়, সেই সময়টুকু পারিবারিক পেনশন প্রাপ্য হবেন। এবং তালাকপ্রাপ্ত কন্যাগণ পেনশনের অবসর গ্রহণের তারিখ হতে 15 বছর মেয়াদকাল পূর্তির সময়কাল অবশিষ্ট থাকলে ওই সময়কালের জন্য পেনশন প্রাপ্ত হবেন, সে কথা বলছে। 15 বছরের মধ্যে, 15 বছর পার হয়ে গেলে আর পাবে না, পেনশনের যাওয়ার পরে 15 বছরের মধ্যে। পরের প্রশ্ন, সরকারি কর্মচারীগণের ক্ষেত্রে 1 কপি সার্ভিস বুক সংরক্ষণ করাই যথেষ্ট, মন্তব্যটি সঠিক কিনা? এই শিক্ষা ক্যাডারের প্রশ্নটি 2015 সালে এসেছিল। মন্তব্য আমরা এইভাবে লিখতে পারি, সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ 2020-এর অনুচ্ছেদ 3.05, 3.05টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 3.05-এ কি বলেছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তরের ক্ষেত্রে নন গেজেটেড কর্মচারীদের 2 কপি সার্ভিস বুক যথাযথভাবে পূরণ করে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের মধ্যে হালনাগাদ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এবং সার্ভিস বুক বিশেষ করে ঘষা মাজা বা অস্পষ্টতা গ্রহণযোগ্য হবে না। এই যে এখানে গুরুত্বপূর্ণ কথা বলেছে, 2 কপি প্রস্তুত করে
ফেব্রুয়ারি মাসের মধ্যে সেটি হালনাগাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং ঘষা মাজা বা কাটাকাটি করা চলবে না, সে কথা বলছে। সকল প্রকার তথ্য স্পষ্টভাবে লিখতে হবে, সার্ভিস বুকের তারিখ সংখ্যায় ও কথায় লিখতে হবে। সার্ভিস বুক এর জন্ম তারিখ সংখ্যাতেও লিখতে হবে, কথাতেও লিখতে হবে, তাই বলছে। এবার এই যে 2 কপি প্রস্তুতের মধ্যে সার্ভিস বুক 2 কপি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিসে সংরক্ষিত থাকবে। নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিসে মানে যেখানে চাকরি করে সেখানে সংরক্ষিত থাকবে। তবে উক্ত কর্মচারী বদলি হলে সার্ভিস বুকের 2 কপি সার্ভিস বুকের মূল কপি সিলগালা অবস্থায় কর্মচারীর বদলিকৃত কর্মস্থলে প্রেরণ করবে। 2 কপি প্রস্তুত করবে না, তার মধ্যে এটা মূল কপি থাকবে, যেখানে বদলি হবে সেখানে পাঠিয়ে দিবে, সে কথা বলছে। প্রত্যেক কর্মস্থলে বদলিকৃত কর্মচারীর সার্ভিস বুক বা এর ফটোকপি কর্তৃপক্ষ সত্যায়িত করে ব্যক্তিগত নথিতেও সংরক্ষণ করবে। যে কলেজে যে ব্যক্তিগত নথি থাকে ফাইল, সেখানেও ফটোকপি করে সংরক্ষণ করতে হবে। কোনো সঙ্গত কারণ ছাড়া সার্ভিস বুক ফেব্রুয়ারি মাসের মধ্যে হালনাগাদ করতে না পারলে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে কর্তব্য অবহেলার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন। এই যে কঠোরভাবে বলা আছে, কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যেই সেটি কমপ্লিট করতে হবে। এবার আসি আরেকটা প্রশ্ন। এই প্রশ্নটি, এই ধরনের প্রশ্ন বেশ কয়েকবার এসেছে। শিক্ষা ক্যাডারে 15 সালে এই প্রশ্নটি এসেছিল। অফিসের অকেজো ঘোষিত গাড়ির বিক্রয়লব্ধ অর্থ দ্বারা অফিসের বিধি ব্যয় করা হয়েছে, অর্থাৎ এক খাতের ব্যয় আর এক খাতে করা হয়েছে, সে কথা বলছে। করা যাবে কিনা, মানে এক খাত থেকে আয় আর এক খাতে ব্যয় করা যাবে কিনা, অথবা এটা অন্যভাবে আসতে পারে। ডিসি অফিসে পুরাতন ফার্নিচার বিক্রয়লব্ধ অর্থ দিয়ে একটি নতুন ফটোকপি মেশিন কিনেছে, এটি করা যাবে কিনা? দুইটাই তো অফিসের জিনিস, তাই না? করা যাবে কিনা? না, করা যাবে না। কেন করা যাবে না, যেখানে বলেছে। মন্তব্য: ট্রেজারি রুলসের বিধি 7(1) অনুসারে সরকারি রাজস্ব হিসেবে সরকারি কর্মচারীবৃন্দ হতে বিশেষ করে গ্রহণ বা প্রদত্ত সকল অর্থ, সরকারি হেফাজতে জমা রাখার গৃহীত সকল অর্থ অনাবশ্যক দেরি না করে সম্পূর্ণরূপে ব্যাংকে জমাদানের মাধ্যমে সরকারি হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ সরকারি খাতের কোনো অর্থ যদি আমরা কালেকশন করি, সাথে সাথে সরকারি কোষাগারে জমা দিতে হবে। এই যে বিধি, ট্রেজারি রুলসের বিধি 7(1) বলেছে, তাই না? এখন এই যে পূর্ব বর্ণিত উপায়ে প্রাপ্ত অর্থ বিভাগীয় ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে সমন্বয় বা সরকারি হিসাব বহির্ভূত হিসেবে রাখা যাবে না। অর্থাৎ এখানে বলছে সরকারের রাজস্ব হিসাব সমূহের গৃহীত অর্থ সরকারি হিসাবের বাইরে রাখা সরকারের কোনো বিভাগের অভিপ্রায় হতে পারে না। সেজন্য এই অনুসারে বিক্রয়লব্ধ অর্থ, ওই যে উপরে যে অকেজো গাড়ি বিক্রয়লব্ধ অর্থ দ্বারা অফিসের বিধি বাইরে সঠিক নয়, এটা বিধি সম্মত না, সে কথা বলছে। তবে এখানে আরও কিছু তথ্য আমরা লিখতে পারি। সরকারের রাজস্ব হিসাব সমূহের গৃহীত অর্থ হিসাবের বাইরে রাখা অভিপ্রায় হবে না, এবং এই অনুসারে এই সঠিক ছিল না, সে কথা বলছে। কথাটা আবার এখানে লেখা হয়েছে আর কি, যাই হোক, অতিরিক্ত লেখা হয়েছে। আর একটা প্রশ্ন: সাময়িক বরখাস্তকৃত একজন কর্মকর্তাকে বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতা প্রদান করা হয়নি। না, করতে হবে তো, বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা পাবে। কীভাবে পাবে? এই যে মন্তব্য এখানে বলেছে, স্মারক নং এই যে 10/5/83 অনুযায়ী একজন সরকারি কর্মচারীর সাময়িক বরখাস্তকালীন সময় তিনি মূল বেতনের অর্ধহারে খোরাকি ভাতা পাবেন। মূল বেতনের অর্ধেক খোরাকি ভাতা পাবেন, তাই না? BSR 71 ও FR 53-তে বলেছে পূর্ণ হারে বাড়ি ভাড়া ভাতা পাবেন, এবং সাময়িক বরখাস্তের সময় পূর্বের হারে বাড়ি ভাড়া ভাতা প্রদানের ভিত্তিতে সাময়িক বাসভবনে তিনি বসবাস করতে পারবেন। সাময়িক বরখাস্তকালীন সময়ের পূর্ণ হারে তিনি চিকিৎসা ভাতাও পাবেন। চিকিৎসা ভাতা ফুল পাবে, বাড়ি ভাড়াও বিশেষ করে পূর্ণ হারে পাবে, ঠিক আছে? কিন্তু মূল বেতন বেসিক পাবে অর্ধেক খোরাকি ভাতা হিসেবে। এবং পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি। পরবর্তী প্রশ্নটি বলেছে, এই যে এই প্রশ্নটি আরও আছে, মহার্ঘ ভাতা অর্ধেক পাবে। মহার্ঘ ভাতা, মূল বেতন, এগুলো অর্ধেক পাবে, ঠিক আছে? তো এইখানে এই যে সাময়িকভাবে বরখাস্তকালীন সময়ে তাকে বাড়ি ভাড়া ভাতা প্রদান না করার সিদ্ধান্তটি সঠিক হয়নি, লাস্টে এই কথাটা লিখতে হবে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি। একজন সরকারি কর্মচারী PRL শেষ হওয়ার পর 1 বছর পর এই হালনাগাদ সুদসহ GPF এর জন্য চূড়ান্ত পরিশোধের জন্য মঞ্জুরি করা হয়। তো এটা সঠিক ছিল কিনা বিষয়টি বলছে। তো এইখানে এই যে সরকারি কর্মচারী পেনশন সহজীকরণ আদেশ 2020 এর 2.07-এ কি বলা হয়েছে যে লাম গ্রান্ট বা নগদায়ন মঞ্জুরি এবং ভবিষ্যৎ তহবিলের স্থিতি আদেশ প্রাপ্তির
পর সংশ্লিষ্ট কর্মচারীর বিল দাখিল করবেন। ঠিক আছে, এবং বিল প্রাপ্তির পর এই প্রাপ্য ছুটির 18 মাসের মূল বেতনের সমপরিমাণ, যাকে লাম গ্রান্ট বলা হয়, এবং লাম গ্রান্টের অর্থ সর্বমোট ভবিষ্যৎ তহবিলের স্থিতি সংরক্ষণ অফিসে পিআরএল গমনের 2 মাস পূর্বেই অগ্রিম তারিখের চেকের জন্য তিনি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে প্রেরণ করবেন, তাই না? এখন এই যে পেনশন সহজীকরণ আদেশ 2009-এর বিধি 2.7-এর কতে একজন সরকারি কর্মচারীকে পিআরএল শেষ হওয়ার 1 বছর পর হালনাগাদ সুদসহ জিপিএফ পরিশোধের মঞ্জুরিটি সঠিক নয়। তিনি আগেই আবেদন করবেন, এই পরে এত 1 বছর পরে এটা সঠিক নয়, সে কথা বলছে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি। একজন সরকারি কর্মকর্তাকে নবসৃষ্ট একটি উচ্চতর পদে চলতি দায়িত্ব প্রদান করা হয়, তিনি দায়িত্ব ভাতা দাবি করেন। শিক্ষা ক্যাডারের প্রশ্নটি এসেছিল, স্বাস্থ্য ক্যাডারে এসেছিল, তাই না? এ সম্পর্কে যদি মন্তব্য করতে হয়, মন্তব্য এভাবে লিখতে পারি। ফিনান্সিয়াল রুলসের বিধি 49 মোতাবেক একজন সরকারি কর্মচারীকে অস্থায়ী হিসাবে একই সঙ্গে 2 বা ততোধিক পদে নিয়োগের ব্যবস্থা প্রদান করা যেতে পারে। তবে একজন সরকারি কর্মচারী একই পদে 2 বা ততোধিক স্থায়ী পদে নিযুক্ত থাকতে পারবেন না। স্থায়ী পদে বিশেষ করে একজন একই সাথে 2 বা ততোধিক স্থায়ী পদে স্থায়ীভাবে নিযুক্ত হতে পারবেন না, তাই বলছে স্থায়ীভাবে পারবেন না। ঠিক আছে, ভবিষ্যতে চলতি এবং অতিরিক্ত দায়িত্বের প্রবণতা রোধে বিশেষ প্রয়োজনে সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে এরূপ দায়িত্ব প্রদান করা হয়ে থাকে এবং অর্থ বিভাগের সম্মতিক্রমে এই সমস্ত আদেশ জারি করা হয়। এইখানে একটি কথা বলেছে খ নম্বরে, যে নতুন সৃষ্ট পদে চলতি দায়িত্ব অতিরিক্ত দায়িত্ব প্রদান করা যাবে না নতুন সৃষ্ট পদে, এবং প্রশ্নে বর্ণিত সরকারি কর্মকর্তাকে নবসৃষ্ট একটি উচ্চতর পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে বিধায় তিনি প্রাপ্য নন। এখানে বলেছে একই সাথে 2টা দায়িত্ব দেওয়া যাবে, কিন্তু নবসৃষ্ট পদে চলতি দায়িত্ব দেওয়া যাবে না, তাই এখানে দায়িত্ব ভাতা পাবেন না, সে কথা বলছে, দাবি করতে পারবেন না। পরবর্তী প্রশ্ন, একজন স্থায়ী কর্মচারী নিজ ইচ্ছায় ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র দাখিল করেন, সেদিন পদত্যাগ দাখিল করেন সেদিন থেকেই তার দায়িত্ব পালন থেকে বিরত থাকেন। অর্থাৎ একজন ইচ্ছাকৃতভাবে দায়িত্বে মানে পদত্যাগ করেন এবং যেদিন পদত্যাগ করেন সেদিনই তিনি কাজ থেকে বিরত থাকেন, সে কথা বলছে। পারবেন কিনা? না, পারবেন না। কেন পারবেন না? যে নিচে বলছি। মন্তব্য, একজন স্থায়ী সরকারি কর্মচারী নিজ ইচ্ছায় ব্যক্তিগত বা পারিবারিক কারণে পদত্যাগপত্র দাখিল করতে কোনো বাধা নাই, পারবেন। তবে যেহেতু সরকারি নিয়োগ হচ্ছে একটি দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে নিয়োগটি হয়, সেহেতু চুক্তি বিলোপনের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ এবং পদত্যাগকারী কর্তৃপক্ষের উভয় সম্মতির প্রয়োজন হয় এবং সরকারের কর্তৃপক্ষের সম্মতি পদত্যাগপত্র গৃহীত না হওয়া পর্যন্ত তিনি উক্ত পদে কর্মরত বলে বিবেচিত হবেন, তাই তিনি তার দায়িত্ব চলমান থাকবে, সে কথা বলছে। তিনি বিরত থাকলে সেটি বিশেষ করে অনুপস্থিতির দায়ে দোষী সাব্যস্ত হবেন, সে কথা বলছে। সেজন্য এখানে বলেছে যে শৃঙ্খলা ও আপিল বিধান 2018-র বিশেষ করে বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে তার বিরুদ্ধে, যদি তিনি এই উপস্থিতির দায় দোষিত হন অথবা ডিজার্শনের দায়, মানে ডিজার্শন না, অনুপস্থিতি। এইখানে পরের প্রশ্ন, কোনো সরকারি কলেজের অধ্যক্ষ পূর্ববর্তী অর্থ বছরের বাজেট বরাদ্দের অব্যয়িত অর্থ হতে আনুষঙ্গিক খরচ 5,000 টাকা ব্যয় মঞ্জুর করেছেন। অব্যয়িত মানে কি? যেটি ব্যয় হয়নি, সেখান থেকে 5,000 টাকা খরচ করেছেন, পারবেন কিনা, সে কথা বলছেন। মন্তব্য, সরকারি বাজেটের প্রতি বছর জন্য নগদ ভিত্তিতে বিশেষ করে প্রণয়ন করা হয় এবং যে অর্থ বছরের জন্য খাতভিত্তিক বরাদ্দ থাকে সেই অর্থ বছরে ওই খাত থেকে ব্যয় মঞ্জুর করা যায়, এটাই নিয়ম। এখন অর্থ বছর শেষে যদি শেষ দিন সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তা অর্থ বছরের অব্যয়িত বাজেট সরকারি কোষাগারে সমর্পণ করবেন, তাই না? সরকারের বরাবর সমর্পণ করবেন। সুতরাং সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয় কর্তৃক পূর্ববর্তী বছরের বাজেট বরাদ্দের অব্যয়িত অর্থ হতে আনুষঙ্গিক 5,000 টাকা বিধিসম্মত হবে না এবং এই হিসাবরক্ষণ কর্মকর্তা কার্যালয়ে বিল দাখিল করলেও উক্ত বিল পরিশোধ করবেন না, সে কথা বলছে। অর্থাৎ গত বছরের অব্যয়িত অর্থ সেটা ফেরত যাবে, কিন্তু সেখান থেকে খরচ করা যাবে না, সে কথা বলছে। যে তবে হ্যাঁ, ওই সংশ্লিষ্ট খাতে খরচ করতে পারবে, সংশ্লিষ্ট খাতে পরের বছরও পারবে না, পরের বছরের জন্য আলাদা বাজেট হবে। পরবর্তী প্রশ্নে লক্ষ্য করি, আর্থিক ক্ষমতা অর্পণ করা গেলেও
দায়িত্ব অর্পণ বা হস্তান্তর করা যায় না। এখানে এই মন্তব্য এইভাবে লিখতে পারি, অর্থ বিভাগ প্রশাসনিক কার্যক্রমের সাথে সামঞ্জস্য রেখে মন্ত্রণালয় বিভাগসমূহের কাছে আর্থিক ক্ষমতা অর্পণ করে থাকেন। আর্থিক ক্ষমতা অর্পণ করার পরেও ওই বিভাগ বা দপ্তরসমূহের অধীনে সংযুক্ত দপ্তরসমূহের আর্থিক ক্ষমতার আদেশ জারি করার পরে বিশেষ করে এই হিসেবে যারা দায়িত্বপ্রাপ্ত হবেন ওনাদেরকে পরবর্তীতে দায়িত্ব অর্পণ করা হয়। সেই জন্য এই বিভিন্ন অধীনস্থ দপ্তরসমূহের মধ্যে আর্থিক ক্ষমতা অর্পণ করে থাকেন এবং একই সাথে আর্থিক ক্ষমতা অর্পণ করা হলেও দায়িত্ব বাজেটের মাধ্যমে ব্যবস্থাপনা, ব্যয় নিরূপণ এবং হিসাবদানকারী কর্মকর্তা হিসেবে তার উপর বর্তায়। তাই বলা যায় আর্থিক ক্ষমতা অর্পণ করার পাশাপাশি দায়িত্ব অর্পণ ক্ষমতাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ দায়িত্ব যার উপরে থাকবে তিনি কিন্তু হিসাবদানকারী কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন। সেজন্য আর্থিক ক্ষমতা অর্পণ করা গেলেও দায়িত্ব অর্পণ না করা পর্যন্ত এই ব্যয়ভার তিনি দায়িত্ব তার কাছে থাকবে। তাই দায়িত্ব পাওয়াটা গুরুত্বপূর্ণ বিষয়, সে কথা বলছে। তো এই যে পরের প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলা আছে একজন ডাক্তারকে ঢাকা মেডিকেল কলেজ থেকে রাজশাহীতে বদলি করা হবে। তিনি স্ত্রী, 2 সন্তান, মা ও ভৃত্যের ভ্রমণ দাবি করেন। মানে এখানে মোট 5 জনের দাবি করেন, স্ত্রী, তিনি, 2 সন্তান এবং মা এবং ওই যে কর্মচারী 5 জন, তাই না? কিন্তু এইখানে বিএসআর পার্ট 1 বিধি 5 উপবিধি 22 বলা আছে বদলিজনিত কারণে একজন সরকারি কর্মচারী নিজে, তার পরিবারের সম্পূর্ণ নির্ভরশীল, তার স্ত্রী বিশেষ করে 1 বা স্ত্রীর অধিক বিশেষ করে 9 এমন ক্ষেত্রে স্বামী, তার সন্তান, সৎ সন্তান বদলিজনিত ভ্রমণ ভাতার ক্ষেত্রে পরিবারের অন্তর্ভুক্ত থাকবেন। তা পরিবারের অন্তর্ভুক্ত থাকবেন কয়জন? একজন স্ত্রী আর স্ত্রীর ক্ষেত্রে স্বামী, তাই না? সন্তান, সৎ সন্তান, মানে 3 জন, আর ওনাকে 4 জন, তাই না? সেই জন্য এখানে বলা হয়েছে এই যে 2016 সালের 15 সেপ্টেম্বরের একটা প্রজ্ঞাপন ছিল, সেখানে বলা আছে বেসামরিক প্রশাসনের আওতাধীন প্রজাতন্ত্রের সকল কর্মচারী বদলিজনিত ভ্রমণ ভাতার ক্ষেত্রে নিজের এবং পরিবারের সহগামী স্ত্রী সহ সর্বোচ্চ 3 জন বদলিজনিত ভ্রমণ ভাতা পাইবেন। 3 জন, তিনি এবং 3 জন, তাই না? তো এইখানে এই যে মা এবং ভৃত্য পরিবারের সদস্যভুক্ত হবে না বিধায় বদলিজনিত ভ্রমণ ভাতা দাবি করতে পারবে না, দাবিযোগ্য হবে না। এখানে তিনি এবং আর 3 জন, তাহলে তার বাইরে আছে কিন্তু মা এবং ভৃত্য, এই 2 জন এই সংখ্যাভুক্ত হবে না, তাই বলছে। এবার আসি পরের প্রশ্ন। সরকারি হাসপাতালে আগত রোগীদের এন্ট্রি ফি বাবদ আদায়কৃত অর্থ দ্বারা গরিব রোগীদের অপারেশনের পরবর্তী প্রয়োজন ওষুধ ক্রয় করা হয়। সরকারি এন্ট্রি ফিটা তো সরকারি তহবিলে জমা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা দ্বারা তিনি কী করেছে? ওষুধ কিনেছে, তাই না? তো এটা ঠিক কিনা সে কথা বলছে। মন্তব্য: সরকারি প্রতিষ্ঠানের যাবতীয় আয় সরকারি খাতে সাধারণত ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। এই জন্য বিশেষ করে এই জন্য এই বাজেট ভিত্তিক প্রণয়নকালে সরকারি হাসপাতাল সমূহ অন্যান্য প্রতিষ্ঠানের আয়কে সরকারি রাজস্বভুক্তি হিসাবে দেখানো হয়েছে। এখন সরকারি হাসপাতালের যে বিশেষ করে সহ আরও যে সমস্ত সরকারি বাৎসরিক উন্নয়ন ও অনুন্নয়ন খাতভিত্তিক প্রদর্শন করা হয়, খাতভিত্তিক এই টাকাগুলি সব নির্দিষ্ট হারে জমা হয় ট্রেজারিতে, তাই না? তাই সরকারি ওষুধ ক্রয়ের জন্য নির্দিষ্ট পরিমাণে বাজেট আলাদা বরাদ্দ আছে। এই অর্থ দ্বারাও ওষুধ গরিব সহ হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া নেওয়া হয়েছে এখানে, যা বিধিসম্মত নয়, তাই না? বিধিসম্মত নয়। পরের প্রশ্ন, একজন কর্মচারী সাময়িক বরখাস্তকালীন সময়ে উৎসব ভাতা দাবি করেছেন। তো এই যে অর্থ বিভাগের এই স্মারক অনুযায়ী একজন সাময়িক বরখাস্তকালীন সময়ে সরকারি কর্মচারীগণ তাদের সাময়িক বরখাস্তের অব্যবহৃত পূর্বে আরোহিত মূল বেতনের যে অংশ খোরাকি ভাতা হিসেবে প্রাপ্য হবেন সেই অংশের সমান উৎসব ভাতা পাবেন, তাই না? খোরাকি ভাতা 50% পান বেসিকের, উৎসব ভাতা 50% পাবে। তাই তিনি দাবি করতে পারেন, দাবিটি তার বিধিসম্মত। পরের প্রশ্ন, 25 বছর পূর্তির পর একজন সরকারি কর্মচারী স্বেচ্ছা অবসর গ্রহণের জন্য আবেদন করেন। কর্মকর্তা স্বল্পতার জন্য কর্তৃপক্ষ আবেদন নামঞ্জুর করেন, মানে আবেদন গ্রান্ট করেনি, তাই না? এখন এর বিধি কি সেটা দেখি। মন্তব্য এইভাবে করতে পারি, সরকারি চাকরি আইন 2018 এর ধারা 44 মতে
চাকরির মেয়াদ 25 বছর পূর্ণ হবার পর যে কোনো সময় একজন সরকারি কর্মচারী অবসর গ্রহণের জন্য ইচ্ছা পোষণ করলে 30 দিন পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষের বরাবর আবেদন করতে হবে, তাহলে লিখিতভাবে আবেদন করতে হবে অবসর গ্রহণের জন্য, এবং গ্রহণের ব্যক্তকৃত অভিপ্রায় চূড়ান্ত হিসেবে গণ্য হবে, তা সংশোধন করা বা প্রত্যাহার করা যাবে না। তার মানে এটি আর প্রত্যাহার করা যাওয়ার সুযোগ নাই, নামঞ্জুর করার সুযোগ নাই, তিনি এই বিধিসম্মতভাবে তিনি যেতে পারবেন, সেই কথা বলছে। আবার একইভাবে এই যে 45 নং বিধিতে বলা আছে যে সরকার কর্তৃক যে কোনো সময় চাকরির 25 বছর পূর্ণ হলে সরকার প্রয়োজন মনে করলে, জনস্বার্থের প্রয়োজন মনে করলে কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে অবসরে পাঠাতে পারেন, তাই না? শর্ত থাকে যে ক্ষেত্রে রাষ্ট্রপতি নিয়োগকারী কর্তৃপক্ষ রাষ্ট্রপতির অনুমোদন গ্রহণ করতে হবে। তাই এই যে এই দৃষ্টিকোণ থেকে বলা যায় একজন সরকারি কর্মচারী 25 বছর পূর্তিতে তার অবসর গ্রহণের আবেদন করেছেন, কোনো অবস্থাতে আবেদন প্রত্যাহার করা যায় না, অ্যাকসেপ্ট করতে হবে, তাই বলছে। এখন পরের প্রশ্নটি লক্ষ্য করি। অবিবাহিত সরকারি কর্মচারীর তার ভবিষ্যৎ তহবিলের সঞ্চিত অর্থ অন্য বন্ধুকে নমিনি নিয়োগ করেছে, মানে এক বন্ধুকে নমিনি নিয়োগ করেছে, তিনি বিবাহিত নয়, সেজন্য মৃত্যুর পর পিতা উক্ত সন্তানের ভবিষ্যৎ তহবিলের অর্থ প্রাপ্তির আবেদন করেছেন। উনি মারা যাওয়ার পরে ওনার পিতা আবেদন করেছেন এই ভবিষ্যৎ তহবিলের জন্য। এখন এই ব্যাপারে মন্তব্য কী লক্ষ্য করি। এইখানে এই যে কি বলেছে, সাধারণত সরকারি কর্মচারী তার ভবিষ্যৎ তহবিলের জন্য স্ত্রী, পিতা, মাতা, ভাই বোন এদের জন্য নমিনি হিসেবে নিয়োগ করতে পারেন। পিতা মাতা আত্মীয় স্বজন না থাকলে তিনি কোনো বন্ধুকে নমিনি হিসেবে নিয়োগ করতে পারেন। এখানে দেখা যায় কর্মচারীর মৃত্যুর পর পিতার ভবিষ্যতের তহবিলের জন্য আবেদন করেছেন, ফলে কর্মচারীর বন্ধুকে নমিনি করার কার্যকারিতা প্রযোজ্য হবে না। অর্থাৎ পিতা মাতা না থাকলে তিনি বন্ধুকে নমিনি করতে পারেন। যেহেতু পিতা আবেদন করেছেন, তার মানে কি পিতা আছে, সেক্ষেত্রে পিতা ওই বিশেষ করে অর্থপ্রাপ্তির ভবিষ্যতের অর্থপ্রাপ্তির তিনি দাবিদার হবেন ওই কর্মচারী মারা গেলে। এখানে আরেকটা কথা বলা আছে যে সম্প্রতি মহামান্য হাইকোর্টের এক আদেশে নমিনি হিসেবে এই যে মৃত কর্মচারীর অর্থ উত্তোলনের অর্পণ করা হয়। নমিনি অর্থ উত্তোলনের পর মৃত কর্মচারীর অন্যান্য আত্মীয় স্বজন তাদের উত্তরাধিকার সূত্রে অনুপাত অনুযায়ী অর্থের ভাগ পাবেন। ঠিক আছে, নমিনি মারা গেলে ওই অনুপাত অনুযায়ী ভাগ পাবেন, সেই কথা বলছে, অন্যান্য আত্মীয় স্বজন যারা আছে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি। নবনিযুক্ত একজন কর্মচারীকে পাওনা না থাকা সত্ত্বেও ছুটি মঞ্জুর করা হলো, তাই না? তাহলে এটা কি ধরনের ছুটি? এই যে লক্ষ্য করি, নির্ধারিত ছুটি বিধিমালা 1959-এর বিধি 5-1 চিঠি অনুসারে একজন সরকারি কর্মচারীকে ছুটি পাওনা না থাকা সত্ত্বেও ছুটি মঞ্জুর করা যেতে পারে, যাকে প্রাপ্যতাবিহীন ছুটি বলে, এবং পরবর্তীতে উক্ত ছুটি অর্জিত হলে সেখান থেকে প্রাপ্যতাবিহীন ছুটি সমন্বয় করতে পারবে। তার মানে এটি বিধিসম্মত, মঞ্জুর করা যায়। পরের প্রশ্ন। একজন সরকারি কর্মচারীর 2 জন স্ত্রী রেখে মৃত্যুবরণ করেন, 2 জন স্ত্রী রেখে মারা গেছে। অফিস প্রধান শুধু দ্বিতীয় স্ত্রীকে পারিবারিক পেনশন মঞ্জুর করেন, প্রথম স্ত্রীর পেনশনের দাবি প্রত্যাখ্যান করেন। তাহলে মন্তব্য কি, তাই না? মন্তব্য: পারিবারিক পেনশন প্রাপ্তির যোগ্য ব্যক্তি পারিবারিক পেনশন প্রাপ্তির শর্তাদি সাপেক্ষে এই যে স্মারক এততে এই বিশেষ করে বলা আছে যে পুরুষের ক্ষেত্রে, কর্মচারীর ক্ষেত্রে বিধবা স্ত্রী, স্ত্রীগণের ক্ষেত্রে পুরুষ এবং বিশেষ করে পুরুষের ক্ষেত্রে তার স্ত্রীগণ পেনশন প্রাপ্য হবেন। প্রশ্নে অফিসে শুধুমাত্র দ্বিতীয় স্ত্রীকে পারিবারিক পেনশন মঞ্জুর করেন, তাই না অফিস, এবং প্রথম স্ত্রী এর দাবি প্রত্যাখ্যান করেন। এটাই তো কথা। এখন প্রথম স্ত্রীর দাবি প্রত্যাখ্যান সম্মতটা বিধিসম্মত হয়নি, 2 স্ত্রী পাবে। প্রথম স্ত্রীর পেনশন দাবি প্রত্যাখ্যান করাটা বিধিসম্মত হয়নি, তিনি পাবেন তিনি। তবে ওই জীবিত অবস্থায় 2 স্ত্রীর নাম, 2 স্ত্রীর তথ্য হিসাব রক্ষণ কর্মকর্তার কাছে জানাতে হবে, না জানালে কিন্তু আবার সমস্যা, জানাতে হবে যে আমার আরেকটা স্ত্রী আছে এরকম। বিশেষ প্রশাসনের একজন প্রবেশনারি অফিসার তার প্রথম পদে এই যোগদানের জন্য ভ্রমণ ভাতা প্রদান করা হলো। ঠিক আছে, এখন এর পাবেন কিনা, তাই না? এই যে বিএসআর পার্ট 2-তে বিধি 93 মোতাবেক অন্যরূপ কোনো বিধান না থাকলে সরকারি চাকরিতে প্রথম যোগদানের সময় কোনো প্রকার ভ্রমণ ভাতা পাবেন না। প্রথম যোগদানের সময় কোনো ভ্রমণ ভাতা পাওয়া যায় না,
ঠিক আছে, একজন প্রবেশনারি অফিসারকে প্রথম পদে যোগদানের সময় যে ভ্রমণ ভাতা প্রদান করেছেন এটা বিধিসম্মত না। প্রথমে যখন যোগদান করতে আসবে সেদিন তো ভ্রমণ ভাতা তিনি পাবেন না। পরের প্রশ্নটি লক্ষ্য করি, বিভাগীয় প্রধান তার অধীনস্থ একজন কর্মচারীর পেনশন মঞ্জুরির সময় পেনশনযোগ্য চাকরিকাল 8 মাস ঘাটতি সময় প্রমার্জন করেন। মানে 8 মাস ঘাটতি আছে, তারপরে তাকে পেনশন দিয়েছেন, এরকম কাহিনী ঘটেছে। তো এই সম্পর্কে মন্তব্য কী, তাই না? এখানে বলা আছে কোনো কর্মচারীর পেনশনযোগ্য চাকরিকাল প্রমার্জন করার ক্ষমতা বিভাগীয় প্রধানের নেই, তাই 8 মাসের সময় ঘাটতি প্রমার্জনপূর্বক একজন কর্মচারীকে পেনশন প্রদানটা বিধিসম্মত হয়নি। কেন হয়নি? এখানে বলা আছে যে আর্থিক ক্ষমতা অর্পণ আইন 2015 অর্থ বিভাগ কর্তৃক জারিকৃত ক্ষমতা অর্পণ টেবিলের যে ক্রমিক নম্বর 29 আছে, সেই পেনশনের চাকরি প্রমার্জনের ঘাটতি বিষয়ে সংযুক্ত দপ্তরের প্রধান, পরিদপ্তরের প্রধান, বিভাগীয়, আঞ্চলিক ও উপজেলা পর্যায়ের যে সমস্ত প্রধান রয়েছেন তারা কিন্তু তাদের ক্ষমতা শূন্য। এই ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ একমাত্র ক্ষমতা সংরক্ষণকারী, সেজন্য সেটি বিধিসম্মত হয়নি। ঠিক আছে, তাই বর্ণিত চাকরি ঘাটতি প্রমার্জন পূর্বক যে পেনশন প্রদান করা হয়েছে এটি বিধিসম্মত হয়নি, এটি বিধি বহির্ভূত হয়েছে, তাই বলছে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, একজন সরকারি কর্মকর্তা সাময়িকভাবে বরখাস্তকালীন সময়ে উৎসব ভাতার জন্য আবেদন করেন। হ্যাঁ, উৎসব ভাতা পাবেন, উৎসব ভাতা পাবেন, তাই না? বেসিকের অর্ধেক যেমন তিনি এই ভাতা পান, খরপোশ ভাতা পান, অনুরূপভাবে তিনি উৎসব ভাতাও বেসিকের অর্ধেক পাবেন। পরের প্রশ্ন, নবসৃষ্ট পদে একজন কর্মকর্তাকে চলতি দায়িত্ব প্রদান করা হলো, এই জন্য দায়িত্ব ভাতা দাবি করতে পারেন কিনা, তিনি দায়িত্ব ভাতা পাবেন কিনা। এখানে এখানে একটা অর্থ বিভাগের একটি পরিপত্র আছে, সেখানে বলা হয়েছে নতুন সৃষ্ট পদে চলতি দায়িত্ব প্রদান করা যাবে না। ফলে তিনি যে চলতি দায়িত্ব প্রদান করা হলে সরকারি নীতি ব্যত্যয় ছিল এবং এই ক্ষেত্রে কোনো দায়িত্ব ভাতা প্রদান করার অবকাশ নেই, মানে দায়িত্ব ভাতা প্রদান করা যাবে না। পরের প্রশ্ন, একজন সরকারি কর্মচারী তার গড় ও অর্ধগড় বেতনের ছুটি পাওনা থাকায় 1 মাসের অপ্রাপ্য ছুটি আবেদন করেন, শুধুমাত্র তাকে উক্ত সময়ের বিনা বেতনের ছুটি মঞ্জুর করেন, তাই না? তো এইখানে এই মন্তব্য, একজন সরকারি কর্মচারী তার গড় ও অর্ধগড় বেতনের ছুটি পাওনা না থাকা সত্ত্বেও তিনি 1 মাসের অপ্রাপ্য ছুটির জন্য আবেদন করেন, তাই না? এখন সংশ্লিষ্ট কর্মচারী যদি স্থায়ী কর্মচারী হয়ে থাকেন তবে তাকে ভবিষ্যতের সমন্বয় শর্তে এই অবসরোত্তরের ক্ষেত্র ছাড়া, মানে অবসরোত্তরের ক্ষেত্র ছাড়া তাকে মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে 12 মাস আর মেডিকেল সার্টিফিকেটের ছাড়া 3 মাসের অর্ধগড় বেতনের ছুটি মঞ্জুর করা যায়। ঠিক আছে, এবং তিনি এই অপ্রাপ্য ছুটি মঞ্জুর করা তাকে যাবে। এই ক্ষেত্রে এই 1 মাস গড় বেতনের ছুটি প্রাপ্ত হতেন, কিন্তু এই বিনা বেতনের ছুটি মঞ্জুর করাটা বিধিসম্মত হয়নি, সিদ্ধান্তটি যথাযথ হয়নি। আর্থিকভাবে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই না? সুযোগ যেহেতু আছে তাকে প্রাপ্যতাবিহীন ছুটি দেওয়ার, তাহলে তাকে বিনা বেতনে ছুটি দিবে কেন? এটা ভুল হয়েছে। একজন মহিলা কর্মচারী তার তৃতীয় সন্তানের জন্মকালীন সময় মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদন করে ভাতা দাবি করেছেন, তিনি পাবেন কিনা, তাই না? এই যে লক্ষ্য করি, বাংলাদেশ সার্ভিস BSR এর 97 নং অনুচ্ছেদে একজন মহিলা কর্মচারীর সমগ্র জীবনের 2 বারের বেশি মাতৃত্বকালীন ছুটি পাবেন না, 2 বার পাবেন। তাই মহিলা কর্মচারী তৃতীয় সন্তানের জন্য জন্মকালীন মাতৃত্বকালীন ছুটি আবেদন মঞ্জুর হবে না এবং ভাতা মঞ্জুরের অবকাশ নেই, পাবেন না তিনি। তৃতীয় সন্তানের জন্য পাবেন না, 3 বার পাবেন না, 2 বার পাবেন, সেই কথা বলছে। তবে কোথায় যেন দেখেছিলাম যে পূর্বে একটা সন্তান, চাকরি করার পূর্বে একটা সন্তান ছিলেন, সেই ক্ষেত্রে কিন্তু তিনি এখানে আসার পরে যে 2টা সন্তান হচ্ছে তাদের জন্য তিনি 2 বার পাবেন। নির্ধারিত সময়সীমা অতিরিক্ত, পরের প্রশ্নটি লক্ষ্য করি, নির্ধারিত সময়সীমার অতিরিক্ত 10 মাস বয়স প্রমার্জন করে মহাপরিচালক একজনকে হিসাবরক্ষক পদে নিয়োগ করেন, এটা ঠিক হয়েছে কিনা মন্তব্য করতে হবে, তাই না? বাংলাদেশ সার্ভিস রুলস মানে BSR এর রুলস 7A বলেছে এই অনুযায়ী নির্ধারিত বয়সসীমার অতিরিক্ত 10 মাস বয়সধারী ব্যক্তিকে নিয়োগদান নিয়ম বিরুদ্ধ, মানে এই নিয়মে নাই। এক্ষেত্রে মহাপরিচালক অনিয়মের আশ্রয় নিয়েছেন, তাই না? প্রজাতন্ত্রের কর্মচারীদের
নির্ধারণ বিশেষ করে বয়স নির্ধারণটা হচ্ছে এটা একজন শুধুমাত্র মহাপরিচালকের সিদ্ধান্ত নিতে পারেন না, এটা একটা বিশেষ করে পিএইচসির মাধ্যমে এটি পরামর্শের মাধ্যমে সেটি সিদ্ধান্ত হবে, তাই না? পরবর্তী প্রশ্ন, কোনো একটি সরকারি অফিস পূর্ববর্তী অর্থ বছরের বাজেট বরাদ্দের একটি কোডভুক্ত ব্যয়িত অর্থ হতে পরবর্তী বছরের মঞ্জুরি প্রদান করেছেন। মানে এই বছরের কিছু মানে পূর্ববর্তী বছরের যে বাজেটের অর্থ উদ্বৃত্ত যদি থাকে সেখান থেকে তিনি পরের বছরের কোডভুক্ত ব্যয় করেছেন, তাই না? সে কথা বলছে, যাবে কি না? মন্তব্য কি বলেছে লক্ষ্য করি। পূর্ববর্তী বছরের বাজেট বরাদ্দের কোনো একটি অংশ কোডভুক্ত অব্যবহৃত অর্থ সংশ্লিষ্ট অর্থ বছর শেষে সরকারের কাছে সমর্পিত হবে, মানে সরকারি কোষাগারে ফেরত দিতে হবে, জমা দিতে হবে, তাই না? তাই উক্ত অব্যয়িত অর্থ এই বিশেষ করে পরবর্তী অর্থ বছরে মঞ্জুরি আর্থিক বিধান বহির্ভূত এবং এটি কার্যকরতাহীন, এটি করা যাবে না, এটি আর্থিক বিধান বহির্ভূত, তাই না? তাই এটি সঠিক হয়নি। পরবর্তী প্রশ্ন, বদলির আদেশাধীন একজন কর্মচারীকে তার আবেদনের প্রেক্ষিতে 2 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ অগ্রিম মঞ্জুর করা হয়েছে। এটা ঠিক হয়নি, 1 মাসের দেওয়া যাবে, 2 মাসের দিছে কেন? তা কি বলেছে লক্ষ্য করি। জেনারেল ফাইন্যান্সিয়াল রুলসের 261 অনুসারে বদলির আওতাধীন একজন কর্মচারীকে তার আবেদনের প্রেক্ষিতে 1 মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ অগ্রিম হিসেবে মঞ্জুর করা যায়। এখানে যে 2 মাসের মঞ্জুর করেছে সমপরিমাণ অর্থ, এটি অগ্রিম মঞ্জুরের বিষয়টি আইন অনুগ হয়নি, মানে আইনসম্মত হয়নি, তাই না? 1 মাসের মঞ্জুর করা যাবে অগ্রিম। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলেছে স্বেচ্ছায় অবসর গ্রহণের আবেদন জানালে কর্তৃপক্ষ আবেদন মঞ্জুর করতে বাধ্য নয়। এখন এটার ব্যাপারে মন্তব্য দিতে হবে, তাই না? লক্ষ্য করি মন্তব্য, সরকারি চাকরি আইন 2018 এর ধারা 44 এর বিধান মতে চাকরির মেয়াদ 25 বছর পূর্ণ হলে যে কোনো সময় একজন সরকারি কর্মচারী বিশেষ করে এই অবসর গ্রহণের জন্য ন্যূনতম 30 দিন পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষের বরাবর আবেদন করবেন, তাই না? এখন এই অবসর গ্রহণের লিখিতভাবে যে আবেদন ব্যক্ত করেছেন, এটা অবসর গ্রহণ করতে পারবেন তিনি, এবং অবসর গ্রহণের ব্যক্তকৃত অভিপ্রায় চূড়ান্ত হিসেবে গণ্য হবে, তা সংশোধন বা প্রত্যাহার করা যাবে না। তিনি যে অবসর গ্রহণের জন্য আবেদন করেছেন এটা চূড়ান্ত হিসেবে গণ্য হবে এবং সেটিকে প্রত্যাহার করা যাবে না। এবং এর একই ধারায় 45 ধারায় আবার বলেছেন যে সরকার কর্তৃক যদি অবসর গ্রহণ করাতে চায়, যেমন এই যে সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ 25 বছর পূর্ণ হওয়ার পর, এটি 45 ধারায় বলেছে, কি বলেছে, যে কোনো সময় সরকার জনস্বার্থে বা প্রয়োজন মনে করলে কোনোরূপ কারণ দর্শানো নোটিশ ছাড়াই এই অবসরে পাঠাতে পারেন। সেক্ষেত্রে এই ক্ষেত্রে আবেদন সংশোধন বা প্রত্যাহারের কোনো সুযোগ নাই, তবে এই বিষয়ে রাষ্ট্রপতির অনুমোদন লাগবে, তাই না? রাষ্ট্রপতির অনুমোদন মঞ্জুর করতে হবে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, একজন মহিলা কর্মকর্তাকে মাতৃত্ব ছুটির সাথে গড় বেতনে 1 মাসের ছুটি মঞ্জুর করা হলো, এটা যাবে কিনা? হ্যাঁ, যাবে। এই যে বাংলাদেশ সার্ভিস রুলস বিএসআর পার্ট 1 এর 197 বিধি সংশোধিত হওয়ায় মহিলা কর্মকর্তাকে মাতৃত্বকালীন ছুটির সাথে 1 মাসের ছুটি বিধি মোতাবেক দেওয়া হয়েছে এবং দেওয়া যাবে। মাতৃত্বকালীন ছুটি সাধারণত বলা হয়ে থাকে যে ডাক্তারি সার্টিফিকেটের ভিত্তিতে গড় বেতনে অর্জিত ছুটি সহ যে কোনো প্রকার ছুটি আবেদনের সাথে প্রসূত ছুটির ধারাবাহিকতার ক্ষেত্রে উক্ত ছুটি মঞ্জুর করা যাবে, তাই বলেছে। মাতৃত্ব ছুটির সাথে অতিরিক্ত 1 মাস ছুটি দেওয়া যাবে গড় বেতনের, সমস্যা নেই। পরের প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলেছে সাময়িকভাবে বরখাস্তকৃত একজন সরকারি কর্মচারীকে বিদেশে যাওয়ার জন্য বাংলাদেশের ছুটি মঞ্জুর করা হলো, এটি ঠিক হয়েছে কিনা, তা না? এখানে মন্তব্যে লিখতে পারে এইভাবে, সাময়িক বরখাস্তকালীন সময় কর্মচারীকে সাধারণত সংশ্লিষ্ট কর্মস্থলে থাকতে হয়, তবে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পূর্ব অনুমতিক্রমে অন্যত্র গমন করতে পারেন। এই যে 1980 সালের 1 সেপ্টেম্বর তারিখে 2রা সেপ্টেম্বর তারিখে একটি স্মারক প্রকাশ করা হয়েছে, সেখানে সেই মোতাবেক এক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যেহেতু বাংলাদেশের ছুটি মঞ্জুর করেছেন, তাই এটি বিধিসম্মতই হয়েছে, তাই না? পরবর্তী প্রশ্ন, সাময়িক বরখাস্তকালীন কৃত একজন সরকারি কর্মচারীকে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা প্রদান করা হয়নি, করতে হবে তো, এটা বিধিসম্মত হয়নি, তাই বলছে আর কি। তো দেখি লক্ষ্য করি মন্তব্য এবার লিখতে পারি,
বরখাস্তকৃত সরকারি কর্মচারীর বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতা না দেওয়ার বিষয়টি বিধি বহির্ভূত হয়েছে। এখানে সাধারণত 10ই মে 1983 সালের একটা স্মারক আছে, সেখানে বলা হয়েছে যে সাময়িকভাবে বরখাস্তকৃত কর্মচারী, সরকারি কর্মচারী যে সমস্ত সুবিধাদি প্রাপ্য হবেন তার মধ্যে সাময়িক বরখাস্তকালীন সময়ে উত্তোলিত অর্থের পূর্ণ বাড়ি ভাড়া আছে, পূর্ণ বাড়ি ভাড়া ভাতা তিনি পাবেন, আবার তিনি এই চিকিৎসা ভাতাও পাবেন। ঠিক আছে, তাই সাময়িক বরখাস্তকালীন সময় তিনি যে খোরাকি ভাতা হিসাবে যে হারে পাবেন ও সেভাবেই উৎসব ভাতাও তিনি পাবেন, তাই না? অর্থাৎ উৎসব ভাতা আর মূল বেসিক এটা 50% পায়। অন্যদিকে চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা সে পূর্বের যে হারে পাইতেন সেই হারে পাবে। পরবর্তী প্রশ্ন, একজন উপসচিব বদলিজনিত কারণে ট্রেনে ভ্রমণে তার নিজের জন্য এবং তার স্ত্রী 2 সন্তান, একজন গৃহকর্মীর জন্য প্রথম শ্রেণীর 2টি ভাড়ার বিল দাবি করেন, তাই না? আচ্ছা, এটা ব্যাপারে মন্তব্য কি? অর্থ বিভাগের এই যে অনুবিভাগের একটি প্রজ্ঞাপন 3 এখানে একটি বলা হয়েছে, অধিশাখা 3 হতে একটি প্রজ্ঞাপন হয়েছে, সেখানে বলা হয়েছে যে নিজের জন্য প্রাপ্য শ্রেণীর 3টি ভাড়া এবং পরিবারের প্রত্যেক সদস্যদের জন্য পূর্ণ ভাড়া, স্ত্রী সর্বোচ্চ 3 জন, স্ত্রী সহ পরিবারের সদস্য সর্বোচ্চ 3 জন, কিন্তু এই অর্থাৎ নিজে আর ওই স্ত্রী সহ 3 জন, এই 4 জনের ভাড়া তিনি পাবেন। কিন্তু এখানে বলা হয়েছে যে তার স্ত্রী, 2 সন্তান 3 আর একজন গৃহকর্মী 4 আর তিনি একজন, 5 জন হয়ে যাচ্ছে, তাই না? তাহলে পরিবারের সদস্য কিন্তু এখানে 4 জন হচ্ছে, স্ত্রী, 2 সন্তান আর ওই যে গৃহকর্মী। তো এই ক্ষেত্রে গৃহকর্মীর জন্য দাবিকৃত ভাড়া প্রাপ্য হবেন না, কারণ নিয়ম হচ্ছে ওই স্ত্রী ও সন্তান সহ, একজন স্ত্রী এবং সন্তান সহ মোট 3 জন অতিরিক্ত হবে নিজে বাদে। পরের প্রশ্ন, অফিসের ব্যবহারের অযোগ্য পুরাতন আসবাবপত্র বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমাদান না দিয়ে অফিসের জন্য বইপত্র কেনেন। না, এটা বিধি বহির্ভূত হয়নি, ঠিক হয়নি। কেন হয়নি যে ব্যাখ্যা দিচ্ছি। মন্তব্য, অফিসের ব্যবহার অযোগ্য পুরাতন আসবাবপত্র বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা না দেওয়ার নিয়ম হচ্ছে সরকারি কোষাগারে জমা দেওয়া, কিন্তু জমা না দিয়ে গ্রন্থাগারের জন্য বই কিনেছেন, এটা ট্রেজারি রুল বিধি 7-1 অনুসারে অনিয়ম হয়েছে, এটা নিয়ম অনুযায়ী হয়নি। উক্ত বিধিতে বলা আছে সরকারের রাজস্ব বাবদ সরকারের জিম্মায় রাখা সরকারি কর্মচারীদের দ্বারা গৃহীত অর্থ সরকারি কোষাগারে অনতিবিলম্বে জমা দিতে হবে। এই উপরোক্ত অর্থ বিশেষ করে বিভাগীয় ব্যয় নির্বাহের জন্য ব্যবহার করা যাবে না এবং সরবরাহের কোনো বিভাগ এর অর্থ সরকারি কোষাগারে অবশ্যই জমা দিতে হবে। জমা না দিয়ে যে তিনি অন্য কিছু কিনেছেন এটা বিধি বহির্ভূত হয়েছে, তাই না? এই যে ট্রেজারি রুলে বিধি 7-1 এই বিষয়টি বলা হয়েছে। একজন কর্মকর্তার স্ত্রী সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হওয়ায় কর্তৃপক্ষ উক্ত 30 দিনের ছুটি, সংঘনিরোধ ছুটি মঞ্জুর করলেন। এখানে এই যে সংঘনিরোধ ছুটি অনুযায়ী ছুটি মঞ্জুর করেছে, তাই না? একজন সরকারি কর্মকর্তার স্ত্রী সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হওয়ার কারণে কর্তৃপক্ষ 30 দিনের ছুটি, সংঘনিরোধ ছুটি মঞ্জুর করলেন, তাই না? এটি বিএসআর পার্ট 1-এর 196 সংঘনিরোধ ছুটিতে বলা আছে পরিবারের সদস্য বা বাসিন্দাদের কারো তিনি যদি বিভিন্ন সোয়াইসি রোগে আক্রান্ত হয় তাহলে সংঘনিরোধ ছুটি মঞ্জুর করা হয় এবং অফিসে আসার জন্য তাকে নিষেধ করা হয়, তাই না? এই মেডিকেল সার্টিফিকেটের মাধ্যমে এটি 21 দিন পর্যন্ত এবং বিশেষ অবস্থায় 30 দিন পর্যন্ত এই ছুটি মঞ্জুর করতে পারবেন। সেজন্য এটি বিধিসম্মত হয়েছে। পরের প্রশ্নটি লক্ষ্য করি। এখানে বলেছে একজন কর্মকর্তা অক্ষমতাজনিত কারণে পেনশন গ্রহণ করে সুস্থ হওয়ার পর পুনরায় চাকরিতে যোগদানের জন্য আবেদন করেছেন। তো এই ব্যাপারে মন্তব্য কি, তাই না? পারবে কি না? মন্তব্য হচ্ছে একজন কর্মকর্তা অক্ষমতাজনিত কারণে পেনশন গ্রহণ করে সুস্থ হওয়ার পর আবার চাকরিতে যোগদানের জন্য আবেদন করেছেন, বিষয়টি বিধিসম্মত। যে বিএসআর পার্ট 1-এর বিধি 389-এ অক্ষমতাজনিত পেনশনের গ্রহণের পর পুনরায় সুস্থ হওয়ার ক্ষেত্রে তাকে পুনরায় নিয়োগ করা কোনো যোগে কোনো বিধি নিষেধ নেই, মানে তিনি পারবেন আর কি। পরের প্রশ্ন, সংঘনিরোধ ছুটি 21 দিন ভোগ করার পর একজন কর্মচারী কাজে যোগদান করলে কর্তৃপক্ষ অর্জিত ছুটি 21 দিন কর্তন করেন। না, এটা তো ঠিক হয়নি, তাই না? লক্ষ্য করি,
সংঘনিরোধ ছুটি 21 দিন কাটানোর পরে তাকে আবার অর্জিত ছুটি থেকে কর্তন করবে কেন? সংঘনিরোধ ছুটিতে কর্তন করা যায় না। আচ্ছা, মন্তব্য কি লিখেছে লক্ষ্য করি। মন্তব্য: বিএসআর পার্ট 1 বিধি 196 অনুসারে সংঘনিরোধ ছুটি মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে 21 দিন পর্যন্ত এবং বিশেষ অবস্থায় 30 দিন পর্যন্ত মঞ্জুর করতে পারবেন। এবং এই সংঘনিরোধজনিত ছুটির কারণে অতিরিক্ত ছুটির প্রয়োজন হলে এই ছুটি সাধারণ ছুটি হিসেবে গণ্য হবে এবং এই প্রকার ছুটি সাধারণত ছুটি থেকে বিয়োগ হয় না এবং নৈমিত্তিক ছুটির অনুরূপ ছুটি হিসেবে সংঘনিরোধ ছুটি কর্মকাল হিসেবে গণ্য হয়। অর্থাৎ সংঘনিরোধ ছুটিটা কর্মকাল হিসেবে গণ্য হয়। তাই যে এখানে বলছে ছুটি 21 দিন থেকে কর্তন করেছে, ছুটি থেকে কর্তন করাটা ঠিক হবে না, বিধিসম্মত হয়নি। ঠিক আছে, ঠিক। অর্থাৎ কর্তৃপক্ষ অর্জিত ছুটি থেকে 21 দিন কর্তন বিধি বহির্ভূত, বিধিসম্মত হয়নি। 25 বছর চাকরি হবার পর একজন কর্মকর্তা প্রভিডেন্ট ফান্ড হতে অফেরতযোগ্য জিপিএফ অগ্রিম গ্রহণের জন্য আবেদন করেছেন, তিনি পাবেন কিনা, তাই না? তো এইখানে অফেরতযোগ্য অগ্রিম সম্পর্কে বলা হয়েছে বিএসআর পার্ট 1 13(9) এবং 10 বলা হয়েছে চাঁদাদাতার বয়স 52 বছর পূর্ণ হয়ে থাকলে তিনি অফেরতযোগ্য অগ্রিমের জন্য আবেদন করতে পারবেন। তবে এই সঞ্চিত অর্থ হতে 80%-এর বেশি হবে না। অর্থাৎ চাকরির বয়স যখন 25 বছর 52 বছর পূর্ণ হবে তখন তিনি চাকরির বয়স না, মানে চাঁদাদাতার বয়স, কোনো সরকারি কর্মচারীর বয়স যখন 52 বছর পূর্ণ হবে তিনি অফেরতযোগ্য অগ্রিমের জন্য আবেদন করতে পারবেন। তবে এই অফেরতযোগ্য অগ্রিম যে সঞ্চিত তহবিল থাকবে সেটার 80%-এর বেশি হবে না, তাই বলছে 80%-এর মধ্যে থাকতে হবে। এবং বিধি 13(10) বলেছে চাঁদাদাতা 52 বছর পূর্ণ হলে পূর্বে গৃহীত একাধিক অগ্রিম পরিশোধিত অংশকে অফেরতযোগ্য অগ্রিমে রূপান্তর করবেন এবং আগে যদি লোন নিয়ে থাকেন সেই লোনের যদি অর্থ বাকি থাকে সেটাও 52 বছর হয়ে গেলে আর অফেরতযোগ্য হিসেবে গণ্য করা হবে, তাই বলছে। এবং এই যে সাধারণ ভবিষ্যৎ তহবিল বিধিমালা 1979-এর 13(9)-তে ও 10-এ চাঁদাদাতার কর্মচারীর বয়স 52 বছর হয়ে থাকলে অফেরতযোগ্য অগ্রিম দিতে কোনো বাধা নাই, মানে অফেরতযোগ্য অগ্রিম তিনি পাবেন সেই কথা বলছে। তবে এখানে যা জমা হয়েছে তারা 80%-এর বেশি পাবেন না। পরের প্রশ্ন: শিক্ষা ক্যাডারের একজন মহিলা কর্মকর্তা তৃতীয় সন্তানের জন্য পূর্ণ বেতনে 6 মাসের আমৃত্যুকালীন জন্য আবেদন করেন, এটা বিধিসম্মত কিনা? এই যে বিএসআর 197-তে এবং এফআর ফাইন্যান্সিয়াল রুলসের 102-তে ঠিক আছে বলা আছে, এবং এসআর সাবসিডারি রুলসের 267-তে বলা আছে। কি বলা আছে? একজন মহিলা প্রসূতি ছুটি আবেদন গ্রহণ করলে তিনি মূলত এই ছুটিতে তারিখ হতে সন্তান প্রসবের পূর্ণ পর্যন্ত তারিখ ছুটি পাবার অধিকার রাখেন। তবে এই ক্ষেত্রে 6 মাসের ছুটি মঞ্জুর করতে পারবেন। তো একজন মহিলা কর্মচারী সমগ্র বিষয়ে 2 বারের বেশি প্রসূতি ছুটি পাবেন না। তা উল্লিখিত বিষয়ে দেখা যায় যে শিক্ষা ক্যাডারের কর্মকর্তা তৃতীয় সন্তানের জন্য 6 মাসের আবেদন করেছেন, যা মঞ্জুর করেন, তাই না? এটা মঞ্জুর করেছেন না, মঞ্জুর করাটা ঠিক হয়নি, এটা বিধিসম্মত হয়নি। যে বিএসআর 97-তে বলা আছে 2 বারের বেশি পাবেন না, 3 বার কেমনে পায়, তাই না? পরের প্রশ্ন: কোনো সরকারি কলেজে বিরুদ্ধে উত্থাপিত একটি অডিট আপত্তি যথাযথ নয়, এই বিবেচনায় মহাপরিচালক শিক্ষা অধিদপ্তর তা নিষ্পত্তি করেছেন। মহাপরিচালক নিষ্পত্তি করেছেন এবং বলেছেন যে এটি যথাযথ নয়, তাই বলেছেন। তো এটি ব্যাপারে মন্তব্য কি, তাই না? তো মন্তব্য এইভাবে লিখতে পারি: অডিট কোড এর বিধি এই 30 থেকে 34 বর্ণিত বিষয় থেকে ধারণা করা যায় যে অডিটের কাজ আধা বিচারিক প্রকৃতির। এটি কিন্তু আধা বিচারিক প্রকৃতির, তাই অডিট নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অডিট নিষ্পত্তির ক্ষমতা সংরক্ষণ করে থাকেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানে কি? এই আদালত সংশ্লিষ্ট এই অডিটের যারা কর্তৃপক্ষ তারা এটা সংরক্ষণ করে থাকেন সেটা নিষ্পত্তি করার জন্য। বর্ণিত সমস্যায় সরকারি কলেজের বিরুদ্ধে উত্থাপিত একটি অডিট আপত্তি যথাযথ নয় বলে শিক্ষা অধিদপ্তর থেকে মহাপরিচালক নিষ্পত্তি করেছেন। এই অডিট নিষ্পত্তিটি মহাপরিচালকের পক্ষে বিধিসম্মত হয়নি, তাই না? এটা কর্তৃপক্ষ এই অডিটের সম্পূর্ণ সংরক্ষণ করার ক্ষমতা রাখে, তাই মহাপরিচালক এটি বিধিসম্মতভাবে করেননি সে কথা বলছেন। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি: সরকারি ব্যয় নির্বাহের ক্ষেত্রে বাজেট বরাদ্দ উপযুক্ত কর্তৃপক্ষের মঞ্জুরি বাধ্যতামূলক, কিন্তু অফিসের নিয়মিত কর্মচারীদের বেতন ভাতার পৃথক বিল মঞ্জুরি ছাড়াই আদেশ পাশ করেছে।
এক্ষেত্রে মঞ্জুর হয়নি কিন্তু বিল পাস করেছে মানে এখান থেকে, সেটা তাহলে তো এটা তো বিধিসম্মত হবে না, তাই না? আচ্ছা, মন্তব্য এইভাবে লিখতে পারি, সরকারি অর্থ বাজেট ব্যবস্থা আইন 2009-এর ধারা 13-তে কী বলা হয়েছে? বার্ষিক বা সংশোধিত বাজেট অনুমোদিত হবার পর অর্থ বিভাগ দায়যুক্ত ব্যয়সমূহ অনুমোদিত বরাদ্দ সম্পর্কে প্রশাসনিক মন্ত্রণালয় বিশেষ করে এবং অন্যান্য প্রতিষ্ঠানসমূহের সংশ্লিষ্ট হিসাব রক্ষণ কার্যালয়সমূহের কাছে সত্তরকে অবহিত করেন, তাই না? এবং প্রশাসনিক বিভাগ উক্ত অনুকূলে বরাদ্দকৃত অর্থ অধীনস্থ নিয়ন্ত্রণকারী আইনবায়ন কর্মকর্তার মাঝে নির্ধারিত পদ্ধতিতে পুনরায় বরাদ্দের ব্যবস্থা করেন। আগে মন্ত্রী পায়, তারপর মন্ত্রণালয় পায়, মন্ত্রণালয় আবার আইনবায়ন কর্মকর্তার নিকটে আলাদাভাবে বন্টন করেন, তাই না? এই তো নিয়ম। এখন প্রশাসনিক মন্ত্রণালয় অন্যান্য প্রতিষ্ঠানের নির্ধারিত পদ্ধতি অনুসরণে যে বাজেটের ক্ষেত্র মতে সংশোধিত বাজেট অনুযায়ী সব কিছু অবমুক্ত বা ছাড় হয়। তো উল্লিখিত সমস্যা দেখা যায় নিয়মিত কর্মচারীদের বেতন ভাতার বিল পৃথক মঞ্জুরি ছাড়াই পাস হয়েছে এবং ধরে নেওয়া হয় যে বাজেট বরাদ্দ আছে, এই মর্মে বিল পাস করা হচ্ছে বিধি বহির্ভূত নয় বলে বিবেচিত হবে, মানে বা এটা বিধি বহির্ভূত নয় বলে বিবেচিত হবে। কারণ কি? কারণে এটি বিশেষ করে মঞ্জুরির পূর্বেই এটি পাস হয়ে গেছে, মানে উপর থেকে মঞ্জুরি হওয়ার আগেই দেওয়া হয়েছে, সেজন্য বিষয়টি বিধি বহির্ভূত নয়। পরের প্রশ্নটি লক্ষ্য করি, রংপুর কারমাইকেল কলেজের একজন তৃতীয়বারের মতো বিভাগীয় পরীক্ষায় অংশগ্রহণের জন্য টিএ বিল পেশ করেছে, তাই না? 3 বার তো পাবে না, 2 বার পায়। এই যে বাংলাদেশ সার্ভিস রুলসের বিধি পার্ট 2-এ বিধি 120-এ বাধ্যতামূলক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ভ্রমণ বিল বিষয়ে বলা হয়েছে যে বাধ্যতামূলক পরীক্ষায় অংশগ্রহণের বিলের জন্য পরীক্ষাকালীন সময়ে মধ্যবর্তী বিরতিকালীন সময়ে এই দৈনিক ভাতা প্রাপ্য হয়ে থাকেন এবং এই বিধান মতে একটি নির্দিষ্ট পরীক্ষার জন্য 2 বারের বেশি অংশগ্রহণ করলে ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতা প্রাপ্য হবেন না, 2 বারের জন্য ভ্রমণ ভাতা পাবেন। তাহলে এখানে তৃতীয়বারের বেলায় বলা হয়েছে, তো যেহেতু তৃতীয়বারের জন্য ভ্রমণ ভাতা বিল তিনি সাবমিট করেছেন, তাই সেটি বাধ্যতামূলক, এটি বিধিসম্মতভাবে হয়নি এবং তিনি প্রাপ্য হবেন না। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, শিক্ষা অধিদপ্তরের একজন এমএলএসএস সাময়িক বরখাস্তকালীন সময়ে কর্তৃপক্ষ জনবল সংকটের কারণে অ্যাডহক ভিত্তিতে একজন এমএলএসএস নিয়োগ দিলেন। একজন সাময়িক বরখাস্ত আছে, এই ফাঁকে একজন নিয়োগ দিয়ে দিয়েছে, তাই না? তো এইখানে জনপ্রশাসন মন্ত্রণালয় একটা স্মারক আছে, এই যে 14/2/70 সালের, এখানে বলা হয়েছে যে এই পদ পূরণ সম্পর্কে যা বলা হয়েছে সেটা হচ্ছে সাময়িক বরখাস্তকালীন সময়ে ব্যক্তি পদটি দখল করে রাখেন, ফলে এই পদটি শূন্য বিবেচিত হয় না, বিধায় এই পদে কাউকে নিয়োগ দেওয়া যায় না। তবে বিশেষ ক্ষেত্রে কাজের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে অত্যাবশ্যকীয় হলে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এই সুপার নিউমেরারি পদ সৃষ্টি করা যেতে পারে এবং এই সাময়িক বরখাস্তকৃত ব্যক্তি বা সাময়িক বরখাস্তর মেয়াদ শেষ হওয়ার চাকরিতে পুনর্বহাল হওয়ার সঙ্গে সঙ্গে ওই নিউমেরারি পদটি বিলুপ্ত হবে, এই বলেছে। ওই পদে যতদিন থাকবেন না সেই সময় তিনি সুপার নিউমারারি পদ সৃষ্টি করে সেখানে রাখতে পারেন এবং পরবর্তীতে উনি আসলেন আবার তখন বিলুপ্ত হবে পদটি। তাই উল্লেখিত সাময়িক বরখাস্তকালীন সময়ে একজন এমএলএসএস নিয়োগ দিয়েছেন অ্যাডহক ভিত্তিতে, এটি বিধি বহির্ভূত হয়েছে, বিধিসম্মত হয়নি। পরের প্রশ্ন, কোনো সরকারি কর্মকর্তা লিয়েনে এক নাগাড়ে 5 বছর 2 মাস বৈদেশিক চাকরিতে নিয়োজিত থাকলে কি ঘটনা হবে, তাই না? মন্তব্য, বিএসআর পার্ট 1-এর বিধি 34 অনুযায়ী একজন সরকারি কর্মচারী প্রচলিত নিয়ম অনুযায়ী লিয়েনের মেয়াদ এক দফায় সর্বোচ্চ 5 বছর পর্যন্ত থাকতে পারবে। এখন যদি এক দফায় তিনি 5 বছর অতিক্রম করেন, তবে 5 বছর পরে তারিখ হতে তাকে সরকারি কর্ম কমিশনের সরকারি কর্মচারীর হিসেবে তিনি গণ্য হবেন না যদি তিনি যোগদান না করেন, তাই না? অতিক্রম করলে, এবং চাকরিতে তাকে স্বয়ংক্রিয়ভাবে সম্পর্ক ছিন্ন হবে। অর্থাৎ 5 বছর পরে তিনি যদি যোগদান না করেন, 5 বছর পরে তার সাথে চাকরি থাকবে না, চাকরি থেকে তাকে বিচ্ছিন্ন করা হবে, তাই না? এখানে 5 বছর 2 মাস হয়েছে, তাই বিধি বহির্ভূত হওয়ায় তিনি চাকরি হারাবেন। 5 বছর 2 মাস হয়ে গেছে সেই জন্য। পরের প্রশ্নটি লক্ষ্য করি, একজন কর্মচারী পেনশনযোগ্য চাকরিকাল 2 বছর পূর্ণ হলেই পেনশন প্রাপ্য হবেন না, 2 বছর হলে পাবেন না। এই যে অর্থ বিভাগের একটা প্রজ্ঞাপন আছে, সেখানে বলা হয়েছে পেনশনযোগ্য চাকরিকাল আগে ছিল 10 থেকে 25,
এখন করা হয়েছে 5 থেকে 25, তাই না? 5 বছর কমপক্ষে হতে হবে। পেনশনযোগ্য চাকরিকাল 5 বছর পূর্ণ হলে একজন সরকারি কর্মচারী পেনশন প্রাপ্য হবেন। অন্যথায় 2 বছর পূর্ণ হলেই পেনশন প্রাপ্য হবেন, এই উক্তিটি ঠিক না, বিধিসম্মত না। পরের প্রশ্নটি লক্ষ্য করি। অবিবাহিত সরকারি কর্মচারী ভবিষ্যৎ তহবিলে অর্থের জন্য তার বন্ধুকে নমিনি করেছেন। এই প্রশ্নটি এর আগে একবার বলেছি, এটা বন্ধুকে করা যাবে না। পিতা যেহেতু সন্তানের ভবিষ্যৎ তহবিলের অর্থ দাবি করেছে সন্তান মরে যাওয়ার পরে, তাই পিতা প্রাপ্য হবেন। এই ক্ষেত্রে বিধান হচ্ছে, পিতা কেউ যদি না থাকে, অবিবাহিত একজন পুরুষের কেউ যদি না থাকে, তাহলে বন্ধুকে দিতে পারবে। কিন্তু পিতা যদি থাকে, মাতা যদি থাকে, তাহলে তো আর বন্ধুকে বিধি বহির্ভূত হবে বন্ধুকে নিয়োগ দেওয়াটা, তাই বলছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে একজন সরকারি কর্মচারী 7 দিনের বহি ছুটির জন্য আবেদন করেছেন। এটার ব্যাপারে আচ্ছা, এটা ব্যাখ্যা একবার দিয়েছি, ঠিক আছে। তিনি এই বিধি বহির্ভূত মঞ্জুর করা একজন এখানে বলেছে বিএসআর পার্ট 1-এর 74 নং অনুযায়ী সাময়িক বরখাস্তকালীন সময় তাকে ছুটি প্রদান করা যাবে না। এক্ষেত্রে কর্তৃপক্ষের বাংলাদেশ ছুটি মঞ্জুর করাটা বিধি বহির্ভূত হয়েছে, সে কথা বলছে। পরের প্রশ্ন লক্ষ্য করি। একজন কর্মচারী ধারাবাহিকভাবে 7 বছর বিদেশে থেকে ছুটিতে থেকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে চাকরিচ্যুত করা হলো। হ্যাঁ, কথাটা সত্য। কারণ এখানে বলা আছে যে, এই যে 84 বিধিতে বলা আছে যে সরকারি কর্মচারীকে 12 মাস শিক্ষা ছুটি দেওয়া হয় এবং সর্বোচ্চ 2 বছর, একটা না সর্বোচ্চ 2 বছরের বেশি হবে না, তাই না? আবার বলেছে যে 34 ধারায় বলা আছে সর্বমোট অনুপস্থিতি 5 বছর অতিক্রান্ত 5 বছরের বেশি হতে পারবে না। তাই সব কিছু মিলে 7 বছর যেহেতু তিনি আছেন বিদেশে, তার তো চাকরি তো থাকবে না, বিধিসম্মত হয়েছে চাকরিচ্যুত করাটা। পরের প্রশ্ন, ইচ্ছাকৃতভাবে নির্ধারিত সময়ে নতুন বদলিকৃত স্থানে যোগদান না করায় একজন সরকারি কর্মচারীকে অসদাচরণ হিসেবে গণ্য করা হয়। হ্যাঁ, কথা সত্য, শাস্তি দেওয়া হয় তাকে অসদাচরণ, এটা ঠিক আছে। এখানে এই যে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 2018 এর বিধি 2-তে বলা আছে যে কোনো সরকারি কর্তৃপক্ষের বৈধ আদেশ পালন না করলে সেটি বা অবহেলার কারণে এটি অসদাচরণ হিসেবে গণ্য হবে। এবং বিএসআর পার্ট 1-এর বিধি 94 এবং ফাইন্যান্সিয়াল রুলসের 108 মোতাবেক ইচ্ছাকৃতভাবে যোগদান না করলে সেটি অসদাচরণ হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে সরকারি কর্মচারী কর্তৃপক্ষের আদেশ অমান্য করে ইচ্ছাকৃতভাবে তিনি বদলিকৃত স্থানে যোগদান না করাই অসদাচরণ হিসেবে গণ্য হয়েছে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক বিষয়টা বিধিসম্মত হয়েছে। পরবর্তী প্রশ্ন, একজন মহিলা কর্মচারী তার 3য় সন্তানের জন্য আবেদন, আচ্ছা এটা বলেছি এর আগে, এক্ষেত্রে তিনি পাবেন না, তাই না? ছুটিতে এখানে 3য় সন্তানের জন্য অর্জিত ছুটি থেকে বিয়োগ হবে, অর্থাৎ অর্জিত ছুটি থেকে বাধা থাকবে না, তাই না? তিনি ওই মাতৃত্বকালীন ছুটি পাবেন না, কিন্তু অর্জিত ছুটি নিতে পারবেন, সে কথা বলছে। পরের প্রশ্ন, বদলিকৃত একজন কর্মকর্তা যোগদানকালীন সময়ে অতিক্রান্ত হওয়ার 10 দিন পর নতুন কর্মস্থলে যোগদান করেন। এখানে বদলিকৃত সময় এই যে 94 বিএসআর 94 এবং এফআর 108 অনুসারে বদলিকৃত কর্মকর্তা যোগদানের সময়ান্তে নির্ধারিত সময়ের মধ্যে নতুন পদে যোগদান না করলে যোগদানকাল সমাপ্তির পর যে দায়িত্ব গ্রহণের দিন পর্যন্ত, যোগদান সমাপ্তির পর থেকে দায়িত্ব গ্রহণের দিন পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে তিনি বেতন পাবেন না। এখানে বলছে যে একজন কর্মচারী যোগদানকালের সময় শেষ, তারপরে 10 দিন পরে যোগদান করেছে, এই 10 দিনের পরে তিনি যোগদান করেছেন, মধ্যবর্তী 10 দিনে তিনি বেতন পাবেন না, সেই কথা বলছে। এবং এই বিষয়টি কিন্তু অসদাচরণ হিসেবেও গণ্য হবে। পরবর্তী প্রশ্ন, পিতা ও মাতা উভয়ের মৃত্যু হওয়ার পর তাদের পারিবারিক পেনশন 37 বছর বয়স্ক পুত্রের অনুকূলে মঞ্জুর করা হলো। এটা ঠিক হবে না, কারণ 37 বছর বয়স্ক না, তো নির্দিষ্ট বয়স পর্যন্ত হলে হয়। এই যেখানে কি বলেছে লক্ষ্য করি, মন্তব্যে আমরা এইভাবে লিখতে পারি, পেনশন সহজীকরণ আদেশ 2020-এর 3.04-এ 25 বছর পর্যন্ত পুত্র সন্তানগণ পেনশন পাবেন। তাহলে 37 বছর হয়ে গেছে, তো এটা তো বিধি বহির্ভূত, এটা বিধিসম্মত নয়, 37 বছরের পুত্রকে দেওয়া যাবে না। হ্যাঁ, যদি প্রতিবন্ধী সন্তান হতো তাহলে তো সেটা আজীবন পেত, সেটা ভিন্ন কথা।
পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, সিটি কর্পোরেশনের প্রেষণে কর্মরত একজন সরকারি কর্মচারী 8 বছর পর দপ্তরে যোগদান করতে চাইলেন। হ্যাঁ, পারবে, প্রেষণে ছিলেন তো সেজন্য পারবে। মন্তব্য এইভাবে লিখতে পারি, সরকারি চাকরি আইন 2018 এর 2-7 ধারা অনুসারে প্রেষণে নিয়োজিত কোনো সরকারি কর্মচারীকে তার নিজস্ব বা নিয়মিত পদে কর্ম বিভাগ হতে ভিন্ন কোনো কর্মে আমরা সাধারণত অস্থায়ীভাবে প্রেরণ করা হয়, এবং এই ক্ষেত্রে একজন সরকারি কর্মচারীকে সিটি কর্পোরেশনের পেছনে নিয়োগ করা হয়েছিল। 8 বছর পরে তিনি নিজ দপ্তরে যোগদান করতে পারবেন এবং এটি বিধিসম্মত। পরের প্রশ্ন, একজন মহিলা কর্মচারী সন্তান প্রসবে 6 মাসের মাতৃত্বকালীন ছুটির আবেদন করলেন, তাই না? এখন বিএসআর পার্ট 1 এর 197(1) বিধি মোতাবেক তিনি 6 মাসের ছুটি প্রাপ্য হবেন এবং এই ছুটি বিধিসম্মত। পরবর্তী প্রশ্ন, একজন উপজেলা কর্মকর্তা অফিসের পুরাতন খবরের কাগজ বিক্রয়জনিত টাকা 1500 টাকা, ওই খবরের কাগজ তিনি কাগজ ক্রয়ের বিল পরিশোধ করেন, অন্য কাগজের বিল পরিশোধ করেছেন না, এটা হবে না। তো এক্ষেত্রে ব্যাখ্যা এইভাবে লিখতে পারি। মন্তব্য, ট্রেজারি রুলস বিধি 7(1) অনুসারে সরকারি রাজস্ব সরকারি হিসেবে জমা রাখতে হবে, এর ব্যত্যয় হলে নিয়ম বহির্ভূত হবে। তা উপজেলা কর্মকর্তা পুরাতন খবরের কাগজ বিক্রয় 1500 টাকা, ওই মাসের খবরের কাগজ বিল পরিশোধ করেছেন, যদিও তিনি টাকা আত্মসাৎ করেন নাই, তবু এই নিয়মটি বিধি বহির্ভূত হয়েছে। কারণ সরকারি কোনো টাকা যদি সরকারি কোনো কর্মকর্তা সংগ্রহ করে সেটি কোষাগারে জমা দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। পরের প্রশ্ন, 5ম গ্রেডের একজন কর্মকর্তা বদলিজনিত কারণে ভ্রমণের জন্য নিজের সহ পরিবারের সদস্যদের বিমান ভাড়া ও অন্যান্য সুবিধা দাবি করে বসেন, পাবেন কি না, তাই না? তো এখানে ব্যাখ্যায় কী বলেছে, অর্থ মন্ত্রণালয়ের এই যে অর্থ বিভাগের যে অনুবিভাগের যে এই প্রজ্ঞাপন রয়েছে, এই প্রজ্ঞাপনে বলে বদলিজনিত ভ্রমণ ভাতা টেবিলে 3 নং ক্রমিকে বলা হয়েছে 5ম গ্রেডের একজন কর্মকর্তা বদলিজনিত কারণে ভ্রমণ নিজের প্রাধিকার বলে অনুযায়ী তিনি ভ্রমণ ভাতা প্রাপ্য হবেন। নিজের সহ পরিবারের সকল সদস্যদের জন্য বিমান ভাড়া ও অন্যান্য সুবিধা দিয়ে কিন্তু দাবি করেছেন, বিধিসম্মত হয়নি। তিনি নিজের জন্য বিমান ভাড়া দাবি করতে পারেন, বিষয়টা নিজের সহ পরিবারের সকল সদস্যদের জন্য বিমান ভাড়া দাবি করেছেন, এটি বিধিসম্মত নয়, সেই কথা বলেছেন। পরের প্রশ্নটি লক্ষ্য করি, এই যে বলেছে 100% পেনশন সুবিধা গ্রহণের পর নিজে এবং পরিবারের সকল সুবিধা প্রাপ্য হবেন, ঠিক আছে? এখানে বলা হয়েছে এই যে অর্থ বিভাগের একটি প্রজ্ঞাপন আছে, প্রজ্ঞাপন অনুযায়ী শতভাগ পেনশন সমর্পণকারী অবসরপ্রাপ্ত কর্মচারীগণের মৃত্যুর পর তাদের বিধবা স্ত্রী, প্রতিবন্ধী সন্তান এবং আজীবন পেনশন পাবেন, এবং বিপত্তিক স্বামী সর্বাধিক এই 15 বছরের পর্যন্ত শতভাগ পেনশনকারী অবসর গ্রহণের তারিখ হতে 15 বছর পর্যন্ত মেয়াদ পূর্তির অবশিষ্ট থাকলে সেই পর্যন্ত এই মাসিক চিকিৎসা ভাতা এবং 2টি উৎসব ভাতা পাবেন, সে কথা বলছেন। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, একজন অফিস প্রধান অফিসে বাজেট বরাদ্দ থাকলে যে কোনো পরিমাণ অর্থ ব্যয় করতে পারবেন, কথাটা ঠিক কিনা? এখন এই মন্তব্য এইভাবে করা আছে, লক্ষ্য করি, অফিস প্রধান বাজেট বরাদ্দ সাপেক্ষে ব্যয় করতে পারবে, ঠিক আছে, তবে এই যে জিএফআর মানে জেনারেল ফাইন্যান্সিয়াল রুলসের বিধি 10 অনুযায়ী সরকারি তহবিল থেকে ব্যয় বা ব্যয়ের কর্তৃত্ব প্রদান করি প্রত্যেক কর্মকর্তাকে আর্থিক শুদ্ধতার সর্বোচ্চ মান দ্বারা পরিচালিত হবেন, এই মর্মে সতর্কতা অবলম্বন করবেন। তিনি খরচ করতে পারবেন, ঠিক আছে, কিন্তু সর্বোচ্চ মিতব্যয়ী হয়ে খরচটা করতে হবে। পরবর্তী প্রশ্ন, সরকারি পৃথক দপ্তরে কর্মরত স্বামী স্ত্রী নিজ নিজ দপ্তর থেকে একজন করে সন্তানের শিক্ষা ভাতা দাবি করলেন, একজন সন্তানের 2 জায়গা থেকে দাবি করছে নাকি? শিক্ষা সহায়ক ভাতা বিশেষ করে এই যে 14, 10, 15 তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী বলা হয়েছে স্বামী স্ত্রী উভয় চাকরিজীবী হলে সন্তান যে কোনো একজনের ক্ষেত্রেই গণনা হবে এই শিক্ষা ভাতা, 2 জায়গা থেকে পাবেন না, ঠিক আছে, এটি বিধিসম্মত নয়। পরের প্রশ্ন, পিতা ও মাতা উভয়ের মৃত্যু হওয়ার পর পারিবারিক পেনশন 37 বছর বয়স্ক পুত্রের অনুকূলে মঞ্জুর করা হলো না, এটা 37 বছর বয়সে পাবে না। পেনশন সহজীকরণ আইন 2020-এ বলা হয়েছে যে কর্মচারীর মৃত্যুতে পারিবারিক পেনশন পুত্র সন্তান বয়স সর্বোচ্চ 25 বছর পর্যন্ত পেতে পারে, 25 বছর পরে আর পাবেন না।
কারণ 37 বছরে তার অনুকূলে পেনশন মঞ্জুরটা বিধিসম্মত হয়নি। পরের প্রশ্ন, একজন কর্মকর্তা 2 স্ত্রী রেখে মৃত্যুবরণ করেন, উভয় স্ত্রী পেনশন দাবি করেন। ভালো কথা। পেনশন সহজীকরণ আদেশ 2020-এর সংযোজনী 21-এ এবং অনুচ্ছেদ 5-এর 2-তে বলা আছে, নির্দেশনা মোতাবেক একাধিক স্ত্রী প্রত্যেকে পৃথক পৃথকভাবে পেনশন মঞ্জুর অর্থাৎ পিপিও জারি করতে পারবে। ঠিক আছে, উভয় স্ত্রী বিধি মোতাবেক পেনশনের দাবিদার। সে কথা বলেছে। আমরা তো জানি যে দাবিদার, কিন্তু কত নম্বর ধারায় বলেছে সেগুলো কিন্তু উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, 50 বছর বয়সে একজন কর্মকর্তা জিপিএফ অফেরতযোগ্য অগ্রিমের জন্য আবেদন করেন। না, এটা ঠিক না, 52 বছর হতে হবে, তাই না? তাহলে কিভাবে লিখব? এই যে সাধারণ ভবিষ্যৎ তহবিল বিধিমালা 1979 এর বিধিতে আরও 9-তে একজন চাঁদাদাতার বয়স 52 বছর পূর্ণ হলে অফেরতযোগ্য অগ্রিমের জন্য আবেদন করতে পারেন। 50 বছরে তিনি আবেদন করেছেন, এটি জিপিএফ অফেরতযোগ্য অগ্রিমের জন্য আবেদনটা বিধিসম্মত নয়, বিধিসম্মত না। 52 বছর হলে পারবে। আজকের আলোচনার শেষ প্রশ্ন, একজন কর্মকর্তাকে নাশকতামূলক কাজে জড়িত থাকার জন্য শাস্তি হিসেবে নিম্ন বেতন স্কেলে অবনমিত করা হলো। না, এটি বিধিসম্মত হবে না। কারণ এই যে এইখানে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 এর বিধি 4-এর উপবিধি 2-এর চতে বলেছে, নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য নিম্ন বা নিম্ন গ্রেডে বেতন অবনমিতকরণ ব্যতীত যে কোনো দণ্ড করা যাবে। অর্থাৎ নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য এই বিধিতে বলা আছে যে নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ বাদে বা নিম্ন পদে অবনমিতকরণ বাদে যে কোনো শাস্তি তাকে দেওয়া যাবে। তাহলে নিম্ন বেতনে অবনমিত করেছে, এটা ঠিক হয়নি, এটা বিধিসম্মত হয়নি, সে কথা বলছে, অনিয়ম হয়েছে, তাই না? বিধিসম্মত হয়নি। তো প্রিয় সুধীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। একসাথে আমি সবগুলো আলোচনা করার চেষ্টা করেছি। তো যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমি কমেন্টসে লেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়